কে শুনলাম 4টা গল্প নাকি একসাথে? হ্যাঁ, ছোটোর দিকে 4টা গল্প, এপিসোড 13 থেকে 16 একত্রে আসছে। নতুন পুরানো শ্রোতা আছে, সবার সুবিধার জন্য। সামনে উপন্যাস আসছে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। তাহলে চলো ওই 4টা গল্প তাহলে শুনে ফেলি ঝটপট। হ্যাঁ, চলো 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 চলো। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প হারজিত। আরে জয়রাম বাবু যে, তা এই সাত সকালে হন্তদন্ত হয়ে কোথায় চললেন? তা আবার কি গরু হারিয়েছেন? এই তো গত বুধবার আপনার গরু হারিয়েছিল, আজও কি আবার গোহারা হলেন নাকি? দেখুন সর্বেশ্বরবাবু, এটা কিন্তু আপনার খুব অন্যায়। আমার কি শুধু গরুই হারাই, আর কিছু কি হারানো নেই আমার? এই তো গত বুধবার আমার ছাগল রায়কিশোরী হারিয়ে গিয়েছিল। গত হপ্তাহে আমার তোতা পাখির টোটেনি উধাও হয়েছিল। গত চোদ্দ মাসে আমার মেজ ছেলে হারু হারা উদ্দেশ্যে বেরিয়েছিল। বসে খেয়ে আমার ছোট মেয়ে 3 বছরের মুচি নিরুদ্দেশ হয়েছিল। তারপর ধরুন এই দিন 15 আগে আমার শালা গদায় গায়েব হয়ে গেল। তারপর ধরুন কোদাল কুড়ুল, নসির ডিবে, চশমা, বাঁধানো দাঁত, হারানোর জিনিস কি অভাব আছে? আর তা তো বটে, হারানোর ব্যাপারে এই তল্লাটে আপনার ধারে কাছে কেউ আসতে পারে না। চণ্ডী মণ্ডপে রোজ সন্ধ্যাবেলায় আপনাকে নিয়ে আলোচনা হয়ে থাকে। সবাই বলে, হ্যাঁ, জয়রামবাবু হচ্ছেন হারাধনের মধ্যে সেরা। হ্যাঁ, হারাধন? আমাকে কি আপনারা হারাধন বলে ডাকেন নাকি? তবে হারাধন বললে তো আপনাকেই বলতে হয় জয়রামবাবু। হারাকিদি বললেও অতৃপ্তি হয় না। এখন প্রশ্ন হলো, আপনার হারানোর মতো আর কিছু আছে কি? হ্যাঁ, নেই মানে? দুনিয়া কি হারানোর জিনিসের অভাব? আপনি এমন ভাবে কথা কইছেন যে মনে হয় আপনার কোশ্চিনকালে কিছু হারাই নেই। তা বলিনি, আমারও কি আর হারাই না? খুব হারাই মশাই, খুব হারাই। গত বছর আমার জমি দলিল হারিয়েছিল। তার 2 বছর আগে আমার মেসোমশাই হারিয়ে গিয়েছিলেন। এই তো মাস 6 আগে আমার পোষা নেড়ি কুকুরটা কয়েকদিনের জন্য উধাও হয়ে গেল। তবে কি না, কার সঙ্গে কার তুলনা? আপনার কাছে হারানোর ব্যাপারে আমরা কি দাঁড়াতে পারি? বলতে কি, ওই একটা ব্যাপারে আপনার কাছে আমরা গোহারা হয়ে চলে আসি। আপনার কাছে ও ব্যাপারে আমাদের অনেক কিছু শেখার আছে মশাই। তা মশাই জয়রাম বাবু, আজ আপনার কি হারালো? এমন হারার উদ্দেশ্যে সকালবেলাতেই বেরিয়ে পড়েছেন যে? শুনবেন? শুনলে আপনার হয়তো হাসি পাবে, কিন্তু তলিয়ে দেখলে ব্যাপারটা হাসির নয় মোটেই। হারিয়েছে 1 কেজি চিনির একটা ঠোঙ্গা। হ্যাঁ, বলেন কি? চিনির যা দাম হয়েছে আজকাল, 1 কেজি চিনি তো সোজা কথা নাই। 1 তোলা সোনাই মনে করুন। যে আগে সোনা আর চিনি ক্রমশই কাছাকাছি চলে আসছে। তা গতকাল হরিহর হোড়ের মুদির দোকান থেকে 1 কেজি চিনি কিনেছিলাম। বুকের পাটা আছে বটে আপনার। আমি তো 100 গ্রাম 200 গ্রামের বেশি চিনি কিনবার সাহসই পাই না। তাও কেনা হয় কালে ভদ্রে। তারপর চিনিটা হারালো কি করে? সেটাই তো বড় দুঃখের কাহিনী মশাই। নবগোপাল নস্করকে চেনেন কি? ওয়াও, নবু নস্কর তো খুব চিনি, একা বোকা লোক। তা হরিহরের দোকানে সেই নবুর সঙ্গে দেখা। তা নবু বলল আগের রাতে নাকি তার বাড়িতে চোর ঢুকেছিল। আমি সবে চিনিটা কিনে দাম দিয়েছি। হরিহর চিনি মেপে ঠোঙ্গায় ভরে বেঁধে চেঁধে কাউন্টারে রেখে দিয়েছে। চিনিটা ব্যাগে ভরবো বলে হাত বাড়িয়েওছি, ঠিক এই সময় নবু খুব উত্তেজিত হয়ে হাজির হয়ে বলল, মশাই, কাল রাতে আমার বাড়িতে চোর ঢুকেছিল। হ্যাঁ বটে, চোরদেরও আজকাল নজর বড্ড নিচু হয়ে গেছে। নইলে এত বাড়ি থাকতে কেউ নবু নস্করের বাড়িতে চুরি করতে ঢোকে? সে তো বড় হারকিপ্টে। তার সব টাকা পয়সা ব্যাংকে গচ্ছিত। 2.5 টাকার বেশি নগদ তার কাছে কোশ্চিন কালেও থাকে না। আরে সেই জন্যই তো আমি ভারী অবাক হয়ে শুনছিলাম।
তা বলল রাত 3টের সময় নাকি তার ঘরে খুটখাট শব্দে ঘুম ভেঙে সে বুঝলো যে ঘরে চোর। নবু খুব দুশ্চিন্তায় পড়ল। চোরের আবার অস্ত্র থাকে, কারো কারো গায়ে জোরও থাকে, অনেক চোর আবার গুন্ডাও হয়। তাই নবু কিছুক্ষণ কি করা উচিত ভাবল। তারপর শুনতে পেল দুজন লোক ফিসফিস করে ঝগড়া করছে। হ্যাঁ, ফিস ফিস করে ঝগড়া, সে আবার কিরকম মশাই? সেটাই তো কথা। কিন্তু নবু স্পষ্ট শুনেছে দুজন লোক তার ঘরের মধ্যে ঢুকে ফিসফিস করে ঝগড়া করছে। প্রথমটাই ভয়ে সে কথা কয়নি, সাড়াও দেয়নি। কিন্তু ঝগড়াটা অনেকক্ষণ ধরে চলছিল দেখে সে আর থামতে না পেরে একটা গলা খাঁকারি দিয়ে ফেলে। তখন হঠাৎ ওই ঘরের আলো জেলে দুটো জোয়ান মদ্য চোর তার সামনে এসে দাঁড়ায়। দুজনেই একখানা কাঁসার থালা দুদিক থেকে চেপে ধরে আছে। তারা বলল, এই যে নববাবু, আপনি মীমাংসা করে দেন দেখি, থালাটা ন্যায্য কার পাওনা। আমি হলাম গিয়ে কালু আর ও হলো বলু। দুজনে থালাটা চুরি করবো বলে সাপটে ধরেছি, কিন্তু মীমাংসা হচ্ছে না। বটে, তারপর কি হলো? ও সে কাণ্ড বটে। নবু দু তরফের বক্তব্য শুনল। শুনতে শুনতে ভোর হয়ে গেল, কিন্তু মীমাংসায় পৌঁছানো গেল না। তখন নবু বলল, ওহে, আমাকে প্রাতকৃত্য করতে যেতে হবে। তোমরা লটারি করে ঠিক করো থালাটা কার। এই নাও 1 টাকা, টস করে দেখো। হ্যাঁ, এই তো সাংঘাতিক কথা। চোরের রাজপদ্মা তো আজকাল আকাশে উঠেছে। হ্যাঁ, আমিও তাই বলি। সেই রোমহর্ষক গল্প শুনতে শুনতে কখন যে চিনির পোটলাটা ফেলে চলে এসেছি। তা থালাটা কে পেলো তা জানেন? সেটাও জানা দরকার বলেই তো আজ সকালে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে চিনির পোটলা, তারপর লালু না ভুলু। তাহলে বরং পা চালিয়ে আগো হয়ে পড়ুন জয়রাম বাবু। হ্যাঁ, যে আগে এই চললুম। প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প মোল্লার হাটের নেমন্তন্ন। ট্রেন থেকে নেমে মাইল 2 হেঁটেছেন আশুবাবু। আশ্বিনের শেষ, রোদ তেমন তেজলো নয়, আর মাথায় ছাতা ছিল বলে গরমে তেমন হাঁপসে পড়েননি ঠিকই, কিন্তু বিষ্ণুপুরের বটতলা অবধি এসে মনে হলো না, একটু না জিরোলেই নয়। আরও মাইল 2 পথ বাকি আছে বলে আন্দাজ। সেই বাকি রাস্তাটায় তেমন জনবসতি নেই বললেই যেন হরকেষ্ট বলেছিল। এই হলো বিষ্ণুপুরের বিখ্যাত বটতলা। বেশ জমাটি জায়গা, দোকানপাট আছে, লোকজনের যাতায়াত আছে। আশুবাবু টিউবওয়েল থেকে জল খেয়ে বটতলার বাঁধানো জায়গায় বসে হাঁপ ছাড়লেন। দিব্যি বাতাস লাগছে ফুরফুর করে, শরীর জুড়িয়ে যাচ্ছে। লোকজন বিষয়কর্মে ব্যস্ত। দুটো লজ ঝড়ে বাস ধুলো উড়িয়ে কোথায় যেন চলে গেল। তা এ হলো চৌপথি। এখান থেকে কোনো একটা রাস্তা মোল্লার হাট হয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত গিয়েছে। আগে নাকি বাস চলতো, তবে গত বর্ষায় রাস্তা ভেঙে পোল ভেসে গিয়ে গাড়ি ঘোড়া সব বন্ধ। এখন শ্রীচরণ ভরসা। পাশে বসা একটা লোক ঝিমোচ্ছিল। আশুবাবু তাকেই বেশ মোলায়েম গলায় জিজ্ঞেস করলেন, ও মশাই, বলি শুনছেন? আগে বলে ফেলুন। এখান থেকে মোল্লার হাট কোন রাস্তাটা গিয়েছে বলুন তো? লোকটা চোখ চেয়ে আশুবাবুকে বড় বড় চোখে একবার ভালো করে দেখল, তারপর বলল, কেন, মোল্লার হাটে কি দরকার? আমি সেখানে যাবো যে। লোকটা নির্বিকারভাবে বলে, মোল্লার হাট কেউ যায় না মশাই। সে কি? আরে সেখানে যে আমার এক আত্মীয়ের বাড়ি। তা আত্মীয়টি কে? আমার এক দূর সম্পর্কের ভাগ্নে। জানেন তো, জামাই ভাগনা 3 নয় আপনা। তা আশুবাবু লোকটার ওপর ভারী চটে গিয়ে বললেন, বলতে চাইলে বলবেন না, তা বলে ভাগনার নিন্দে করছেন কেন? লোকটা প্রকাণ্ড একটা হাই তুলে বলে, মোল্লার হাটে কারো ভাগ্নে থাকে বলে কখনো শুনিনি মশাই। কেন? মোল্লার হাটে ভাগ্নে থাকলে দোষটা কি? গুণের কথাও নয় কি না? তার মানে?
যার ভাগ্নে মোল্লার হাটে থাকে তার ভবিষ্যৎ অন্ধকার। কেন মশাই? সত্যি কথা শুনতে চান? কেন চাইবো না? শুনলে সহ্য করতে পারবেন তো? আশুবাবু ধুতির খুঁটে কপালের ঘাম মুছে দুর্বল গলায় বললেন, এমন কি কথা মশাই? আমার যে একটু ভয় ভয় করছে। না শুনেই ভয় করছে? আসল কথা শুনলে তো দাঁত কপাটি লেগে মূর্ছা যাবেন। এখন ভালো করে ভেবে বলুন, আসল কথা শুনতে চান কিনা? নইলে ধুলো পায়ে বিদায় নিয়ে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। আশুবাবু খুব দমে গেলেন। তিনি অতিশয় ভীতু মানুষ। খানিকক্ষণ গুম হয়ে থেকে বললেন, অনেক দূর থেকে এসেছি, ধকল বড় কম হয়নি। এসপার ওসপার যাই হোক বলে ফেলুন। শুনবেন তাহলে? হ্যাঁ, শুনবো। না, আপনাকে দেখলে নিতান্তই গোবেচারা বলে মনে হয় বটে, কিন্তু আপনার বুকের পাটা আছে। আশুবাবু এ কথাই ভারী খুশি হয়ে একটু হাসলেন। বললেন, এই তো গত চৈত মাসে হরিহরপুরের গাজনের মেলায় আমি একজন মুরগি চোরকে হাতে নাতে ধরে ফেলেছিলাম। লোকটা অবাক চোখে তার দিকে চেয়ে বলল, ও বাবা, মুরগি চোর ধরা তো চারটিখানি কথা নয় মশাই। যে মুরগি চোর ধরতে পারে সে তো বাঘ সিংহও মারতে পারে। তা একাই ধরলেন নাকি? আশুবাবু লজ্জা পেয়ে বললেন, তা একরকম একাই বলতে পারেন, তবে আরো 5 জন একটু হাত লাগিয়েছিল আর কি। তাতে তো আপনার গৌরব কিছু মাত্র কমেনি। শাস্তেই তো বলেছে, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। তা আপনি প্রথম ঝাঁপিয়ে পড়েছিলেন বুঝি মুরগি চোরটার ওপর? আশুবাবু ভারী বিনয়ের সঙ্গে মাথা চুলকে বললেন, একরকম তাই, তবে ঝাঁপ দিতে একটু দেরি করে ফেলায় ওই 5 জনই আগে ঝাঁপ দিয়ে ফেলে। তাতে কি? ওতেও প্রমাণ হয় যে আপনি একজন নির্ভীক মানুষ, অকুত ভয়। না, আপনাকে দেখে আমার ভারী শ্রদ্ধা হচ্ছে। দেশে আজকাল ডাকাবুকো লোকের এই বড়ই অভাব। আশুবাবু বললেন, তা এই মোল্লার হাটের কথা কি যেন বলছিলেন? এদিকে আবার বেলাও হয়ে যাচ্ছে কিনা? বলবো মশাই, বলবো। দুদণ্ড একটু বসুন। আপনার মতো প্রাৎসরণীয় মানুষের সঙ্গ যতটা পারি এই করে নেই। এমন সুযোগ কি আর পাওয়া যাবে? একথা বলার পর লোকটার আবার একটু ঢুলুনির মতো হলো। তারপর একটা হাই তুলে বলল, হ্যাঁ, কি যেন বলছিলেন? আগে এই মোল্লার হাটের রাস্তাটা। তাহলে মোল্লার হাটে আপনি যাবেনই, নাকি আরো একটু ভেবে দেখবেন? আশুবাবু দোনমনো করে বললেন। সেটা কি খুবই বিপদের জায়গা নাকি মশাই? লোকটা ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিপদ বললে তো কিছুই বলা হলো না। সে হলো প্রাণঘাতীর জায়গা। 5 জনকে জিজ্ঞেস করে দেখুন সেখানে গিয়ে কেউ প্রাণ নিয়ে ফিরে এসেছে কিনা। ও বাবা, তাহলে লোকে সেখানে বসবাস করে কি করে? কে বলল বসবাস করে? খোঁজ নিলেই দেখতে পাবেন সেখানে যারা বসবাস করে তারা কেউ মানুষ নয়। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ, তাদের এই বড় বড় নাক, এই বড় বড় দাঁত, ভাটার মতো চোখ। তারা মানুষের রক্ত চুষে খায়। আশুবাবু কাহিল গলায় বললেন, এরকম কথা তো কই হরকৃষ্ণ আমাকে বলেনি। হরকেষ্টকে? আমার ভাগ্নে। মোল্লার হাটে একটা গাছকেও বিশ্বাস করবেন না মশাই। 5 জনকে জিজ্ঞেস করে দেখুন, সবাই জানে মোল্লার হাটের গাছ, গরু, ছাগল সবাই মিথ্যা কথা বলে। হ্যাঁ, বলে খুবই ভাবিত হয়ে পড়লেন আশুবাবু। তার যেন কেমন একটা শীত শীত করতে লাগলো। লোকটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠ্যাঙ্গারে, ডাকাত, খুনে, গুন্ডা, বজ্জাত, ফেরেববাজ মোল্লার হাটে গিজ গিজ করছে। দেখবেন সেখানে গাছে গাছে নরমুন্ডু ঝুলে আছে, পথে পথে পড়ে আছে করটিয়ার হাড়গোড়। সেখানকার কামারশালায় দিনরাত তৈরি হচ্ছে রামদা, ছোড়াছুরি, হেঁসো। এই মোল্লার হাটের মুদির দোকানে চাল ডালের সঙ্গে বন্দুক, পিস্তল বিক্রি হয়। সেখানকার লোক বাইরের মানুষ দেখলেই পিছন থেকে মাথায় মুগুর বসিয়ে দেয়। আশুবাবুর গলা বসে গিয়েছিল। বারবার গলা খাঁকারি দিয়ে তবে স্বর বেরোলো, খুবই ক্ষীণ স্বর। বললেন,
অথচ সেখানে আজ আমার ভাগিনীর বিয়ে, হরকেষ্ট নেমন্তন্ন করে গেছে। এখন কই কি বলুন তো? যাওয়ার জন্য তো বহু ঝোলাঝুলি করে গেছে যে। লোকটা উদাস গলায় বলল, তা যাবেন যান, কিন্তু বিয়ে বাড়ি পৌঁছাতে পারবেন কি না দেখুন। শীত শীত ভাবটা উবে গিয়ে আশুবাবুর এখন ঘাম হতে লেগেছে। কপালটা ধুতির খুঁটে মুছে নিয়ে বললেন, আপনি দেখছি মোল্লার হাটের সব খবরই রাখেন। তার রাখবো না? ওই মোল্লার হাটেই তো আমার বউ আর ছেলে মেয়ে কয়েদ হয়ে আছে কিনা। কয়েদ? কে কয়েদ করে রেখেছে তাদের? 6 ফুট লম্বা দত্তের মতো চেহারার একটা লোক, তার 80 ইঞ্চি বুকের ছাতি, মুগুরের মতো হাত, কথা কইলে মনে হয় বাজ ডাকছে। এ তো ভারী অন্যায় কথা। তা থানা পুলিশ করলেন না কেন? ফের দীর্ঘশ্বাস ছেড়ে লোকটা বলল, তার উপায় নেই যে। কেন? উপায় নেই কেন? আরে লোকটা যে আমার শ্বশুর। শ্বশুর? বলেন কি? মোল্লার হাটে আপনার শ্বশুর বাড়ি নাকি? তবে আর বলছি কি, 12 বছর ধরে ঘর জামাই আছি মশাই। কোনোদিন জামাই আদর পেয়েছি বলে কেউ বলতে পারবে না। উপরন্ত শ্বশুর মশাইয়ের 5 ফরমাস খাটা, ক্ষেতের কাজকর্ম দেখা, মুনিশ খাটানো, হিসেবপত্র রাখা, মামলা মোকদ্দমার তদবির করা, কি করতে হয় না বলুন তো? তাও কি শ্বশুরে মনে ওঠে? দোষের মধ্যে একদিন একটু পয়সার টান পড়েছিল বলে এই শাশুড়ির উপর পানের ডিবেটা বিষ্ণুপুরের চরণ দাসের দোকানে বেচে দিয়েছিলাম বলে শ্বশুর মশাই দ্রুত পেটে করে দাঁড়ালেন। গতকাল থেকে এই বটতলে বসে আছি মশাই, দানা পানিটুকুও পর্যন্ত জোটেনি, কেউ খোঁজটুকু করেনি এখনো অবধি। আশুবাবু একটা নিশ্চিন্তের শ্বাস ছেড়ে বললেন, ও তাই বলুন, সেই জন্যই এতক্ষণ মোল্লার হাটের নিন্দবন্ধ করছিলেন। লোকটা একটা আড়মোড়া ভেঙে বলল, তা হয়েছে? কি হয়েছে? ফস করে একটা কথা মনে পড়ে গেল। আবার কি কথা? মনে পড়ে গেল যে হরকেষ্ট হলো আমার শালা, আর আজ আমার শালি অন্নাকালীর বিয়ে। হ্যাঁ, তাহলে আপনি হরকেষ্টর ভগ্নিপতি হন? এ কি আশ্চর্য! লোকটা বিরস মুখে বলল, হরকেষ্ট ভক্তিপতি হওয়া এমন কিছু গৌরবের ব্যাপার নয় যে অবাক হতে হবে। তা বলছিলাম কি, মোল্লার হাটের রাস্তা আপনাকে এক শর্তে দেখিয়ে দিতে পারি। শর্তটা কি? আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। গিয়ে আমার শ্বশুর মশাইকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করে যদি। আশুবাবু উঠে পড়লেন, বললেন, বুঝেছি বুঝেছি, এ আর শক্ত কাজ কি? ওই চলুন মশাই চলুন। হরকেষ্টর বাবা সুধাংশু বাবু আমার ভগ্নিপতি, অতি সজ্জন মানুষ। আমার সঙ্গে তার খুবই সদ্ভাব ছিল এক সময়। অনেক দিন যোগাযোগ নেই এই যা, কিন্তু তার কোনো ঘর জামাই আছে বলে তো শুনিনি। সব কি আর আপনাকে জানিয়েছে? তা আপনি ঘর জামাই হয়ে আছেন কেন? নিজে কিছু করেন না? বিরস মুখে লোকটা বলে, করি না। কে বলল? কি করেন? সাতপুরার নাম শুনেছেন? আমি সেখানকার দারোগা। হ্যাঁ, এই তবে যে বললেন ঘর জামাই। তাও একরকম বলতে পারেন। ঘন ঘন যাতায়াত তো করতে হয়। এই শ্বশুর বাড়িতে বেশি যাতায়াত করা মানে একরকম ঘর জামাইয়ের মতোই ব্যাপার। আর পানির বাটা চুরি, সেটা করলো কে? লোকটা ফের একটা হাই তুলে হাঁটতে হাঁটতে বলল, সেই সকাল থেকে বিষ্ণুপুরের বটতলায় আপনার জন্য বসে আছি মশাই। শ্বশুর মশাই বললেন, বাবা তোমার হলো দারোগার চোখ, আশুকে দেখলেই তুমি চিনতে পারবে, তাকে পথ চিনিয়ে নিয়ে এসো তো। তাই বসে থেকে ঝিমুনি এসে গেল। এই তখনই গল্পটা ফেঁদে ফেললাম আর কি। ভালো হয়নি গল্পটা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। ছোট গল্প পটকান যখন পটকালো। পটকান পালোয়ান ছিল শেরপুরের গর্ব। তার শেষ চেহারা না দেখলে বিশ্বাস হয় না। 60 ইঞ্চি বুক, 80 ইঞ্চি পেট আর গরিলার মতো হাত পা। শরীরটার কোথাও কোনো ভেজাল নেই, ভুঁড়িখানা ঢালের মতো শক্ত। পটকান পালোয়ান ভুঁড়ি দিয়ে বিস্তর কুস্তিগিরকে চেপে দমসম করে দিয়েছে।
তিনকুলে পটকান পালোয়ানের কেউ ছিল না। খুব অল্প বয়স থেকেই ভীষণ খাই খাই ছিল বলে খিটখিটে বাপ তাকে ঘর থেকে বের করে দেয়। সেই থেকে পটকান বিভাগী। অবশ্য সে বাপ এখন নেই, মাও গত হয়েছে। পটকান তাই একা আনন্দে থাকে। সেই সকালে দঙ্গলে গিয়ে তেল মাটি মাখে, কসরত করে আর মুগুর ভাজে, অসংখ্য ডন বৈঠক দেয়। এক সের ছোলা দিয়ে সকালে জল খায়। বেলা পড়লে রুটির পাহাড় মাংসের পর্বত দিয়ে শেষ করে। বিকালে এক পুকুর দুধ আর এক গামলা বাদাম বাটা খায়। রাতে ফের ঘিয়ের পরোটার বংশ লোক করে 4টে মুরগি দিয়ে। এর ফাঁকে ফাঁকে তার ডিম, সবজি, বিছড়ি, শরবত চালান হয়ে যায় তার অজান্তে। এইসব ছোটখাটো খাবারগুলো সে খাওয়ার মধ্যেই ধরে না। তা পটকানের সঙ্গে সেবার লড়তে এলো পাঞ্জাবের ভীম সিং। তারও বিশাল চেহারা, আর খাওয়া দাওয়াও প্রায় পটকানেরই সমান। জমিদারের কাছারি বাড়িতে লোক ভেঙে পড়ল কুস্তি দেখতে। পটকান ভীম সিংকে 3 মিনিটে চিৎ করে হাত ঝেড়ে বলল, ছো জমিদারের দিকে চেয়ে হাত জোর করে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন, কিন্তু এসব চ্যাংড়া পাংড়ার সঙ্গে লড়ার জন্য আমাকে ডাকা কেন? সবাই ভাবে ঠিক কথা, কিন্তু মুশকিল হলো পটকান লড়বেই বা কার সঙ্গে? দেশে বিদেশে থেকে যারাই লড়তে আসে, সে যত বড় ওস্তাদি হোক, পটকান 3 মিনিটের বেশি সময় নেয় না। লড়াইয়ের শেষে আবার বলে, ছো ছো জমিদারের দিকে চেয়ে অভিমানের সঙ্গে বলে, আনারদের সঙ্গেই কি আমাকে বারবার লড়তে হবে হুজুর? জমিদার মশাই মহা সমস্যায় পড়ে বললেন, তা বাপু, তোমার যোগ্য কুস্তিগির পাই কোথায়? এরা যারা আসছেন লড়তে তারাও সব নাম ডাকের লোক, কিন্তু তোমার কাছে কেউই ধোপে টেকে না দেখি। তার চেয়ে হুজুর এই বন্দোবস্ত করুন, ওরা দুজন করে আসুক লড়তে, আমি একা। তো তাই হলো। লড়তে এলো বচন পাণ্ডে আর হরিদাস দোসাদ। দুজনকে দু বগলে নিয়ে হা হা করে হেসে ওঠে পটকান। তারপর তাদের মাটিতে ফেলে দিয়ে বলে, ছা ছা বলে জমিদার বাবুর দিকে তাকায়। হুজুর, এ দেশে কি আর মানুষ পাওয়া গেল না? জমিদার মশাই মিয়ে গিয়ে বললেন, তাই তো, এরা তো দেখছি তেমন কিছু নয়, অথচ শুনেছিলাম এরা কিলিয়ে পাথর ভাঙে, 5 মণ ওজন তোলে এক এক হাতে, হাতি বুকে নেই। সেসব কথা তো গল্প কথা নয় বাপু, নিজের চোখে দেখেই এনেছি। আচ্ছা দেখি তোমার উপযুক্ত যদি কাউকে পাওয়া যায়। এরপর 3 পালোয়ান লড়তে এলো একসঙ্গে। ভীষণ ভীষণ তাদের চেহারা, গোল্লা গোল্লা করে চায় আর দাঁত কিড়মিড় করে। তা সেই 3 জন যখন লড়তে নামলো, তখন বেলুন চুপসে আমসত্ত্ব হয়ে গেল ফের। 3টেকে নিয়ে খানিক লোফালোফি খেললো পটকান। চেঁচিয়ে জমিদার মশাইকে বলল, হুজুর, এই যখন বলবেন তখনই 3 জনকে মাটিতে ফেলবো। ফেললো তাই। 3 বার ছো দিয়ে জমিদার মশাইয়ের দিকে তাকাতেই জমিদার মশাই বেজায় ভয় খাওয়া মুখ করে মিনমিন করে বললেন, হ্যাঁ, তাই তো বাপু, এ তো বড় মুশকিলে ফেললে তুমি। খুব বড় একটা শ্বাস ফেলে পটকান বলল, হুজুর, এরকম চললে আমাকে সাধু হয়ে হিমালয়ে চলে যেতে হবে দেখছি। এই কথায় সবাই ভারী চিন্তিত হয়ে পড়ে। জমিদার মশাইয়ের একেই হাটের ব্যামো, বাঁ পায়ে বাত ব্যাধি, রক্তচাপের রোগ, রাত্রে ঘুম ভালো হয় না, পেটটা ভুটভাট করে সব সময়। তার ওপর পটকানের এই কথা শুনে তিনি প্রায় অন্ন জল ছাড়েন আর কি। শেরপুরের গর্ব পটকান পালোয়ান সাধু হয়ে হিমালয়ে চলে গেলে লজ্জার সীমা থাকবে না। শেরপুরের লোকেরা ভীষণ বিমর্ষ। পটকানের সঙ্গে কেউ লড়ে পারে না সে ঠিক, কিন্তু তা বলে একটু লড়াই হবে তো?
তা কিছুক্ষণ কোস্তাকুস্তি করে তবে তো চিত হবি। এ যেন সব হেরোর দল মাটি নেওয়ার জন্যই আসে। এইসব হেরোর দলকে শেরপুরের লোকেরা হারু বলে উল্লেখ করে। সব সময় জিতে যায় বলে পটকানের নাম তারা দিয়েছে জিতেন। সবাই বলা বলি করে, হ্যাঁ, এই জিতেনের সঙ্গে এবার কোন হারু লড়তে আসছে রে? তা এলো এবার। সারা দেশে লোক পাঠিয়ে তন্ন তন্ন করে খুঁজে মানুষের চেহারা 10 জন দানবকে ধরে আনা হলো। 3 দিনে তারা শেরপুরের সব খাবার খেয়ে ফেললো প্রায়। চারদিকে দুর্ভিক্ষের অবস্থা। 10 পালোয়ান বাঘের মতো গড় গড় আওয়াজ ছাড়ে। মানুষের ভাষায় কথাই বলে না। দিন মানে তারা নিজেদের সামলানোর জন্য নিজেরাই নিজেদের শেকল দিয়ে বেঁধে রাখে। ভীষণ রাগী, কখন কার ঘাড় মোটকে দিয়ে জেল হয়। তবু শেষ রক্ষা হয় না বুঝি। তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল তা মজবুত পাকা ঘর, তবু 10 পালোয়ানের নড়াচড়াই মেঝে দেবে গেল। দেওয়াল ভেঙে গেল এক ধারের। হাঁক ডাকে 4 ধারে ভূমিকম্প হলো কয়েকবার। তার লড়াইয়ের দিন 4টে রথযাত্রার ভিড় ভেঙে পড়ল কাছারি বাড়িতে। হুলুস্থুল কাণ্ড। 10 দানব দঙ্গলের মাটি কাঁপিয়ে এসে ঢুকলো একসঙ্গে। 10 জনের সঙ্গে একা লড়বে পটকান। চোখে দেখেও কারো বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা। কি আশ্চর্য, কি আশ্চর্য। একাই আছে। ও কি ভাবা যায়? ওরে বাপ রে বাপ! পটকান দঙ্গলে ঢুকে গুরু প্রণামটা সেরে নিল কেবল। তারপরই দেখা গেল সে এক একটা দানবকে ধরে পটাপট ভিড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ঠিক যেমন গদাই মালি বাগানের আগাছা তুলে ছুঁড়ে দেয় বেড়ার বাইরে। 2 মিনিটে, হ্যাঁ 2 মিনিটে 10 পালোয়ান সাবার করে দিয়ে 10 বার ছো দিল পটকান। ছো, ছো। তারপর ভীষণ অভিমানের চোখে তাকালো জমিদার মশাইয়ের দিকে। বলল, হুজুর, রোগাভোগা জমিদার মশাইয়ের চোখ মুখ লাল হয়ে গেছে অপমানে। তিনি কয়েকবার গলা খাঁকারি দিলেন। তখন পটকান বলল, হুজুর, এরা সব কারা এসেছিল হুজুর? এইসব রোগা দুবলা লোক কোথুকে আনলেন? হঠাৎ জমিদার মশাই চেঁচিয়ে উঠলেন, চাপড়াও বেয়াদব, রোগা দুবলা লোক। হ্যাঁ, রোগা দুবলা লোক এরা সব। বলতে বলতে রাগে দিকবিদিক জ্ঞান হারিয়ে জমিদার মশাই বাত ব্যাধির কথা ভুলে হাটের ব্যায়ামের কথা বিস্মরণ হয়ে রক্তচাপকে পরোয়া না করে পেটের ভুটভাটকে উপেক্ষা করে এক লাফে এগিয়ে এলেন দঙ্গলের মাটির উপর। কিছুতেই তোমার শিক্ষা হয় না? হ্যাঁ, বলতে বলতে জমিদার মশাই পটকানের ঘাটটা ধরে এক ঝটকায় তুলে ফেললেন মাথার উপর। তারপর সে কি বাই বাই করে ঘোরাতে লাগলেন, না দেখলে বিশ্বাস হয় না। পটকান প্রাণ ভয়ে চেঁচাচ্ছে তখন, বাবা গো, গেলাম গো, মেরে ফেললো গো, কে কোথায় আছো? ছুটে এসো। কে শোনে কার কথা। কয়েকবার আচ্ছাসে ঘুরিয়ে জমিদার মশাই পটকানকে এক বেদম আছাড় মারলেন। তারপর হাত ঝাড়তে ঝাড়তে বললেন, ছোট গল্প ডাবল পশুপতি। পশুপতি বাবু নিতান্তই ভালো মানুষ, তবে দোষের মধ্যে তার মনটা বড় ভুলো। তিনি সর্বদাই এতই আনমনা যে আচমকা যদি কেউ তাকে তার নামটা জিজ্ঞেস করে তাহলেও তিনি চট করে সেটা মনে করতে পারবেন না, একটু ভেবে বলতে হয়। পশুপতি বাবুদের অবস্থা এক সময় বেশ ভালোই ছিল। তার ঠাকুরদা পুরনো জিনিস কেনা বেচার কারবার করে খুব পয়সা করেছিলেন। বিশাল দোমহলা বাড়ি, গাড়ি, জমি জমা, দাস দাসীর অভাব ছিল না।
তবে এখন আর তার বিশেষ কিছু অবশিষ্ট নেই। বাড়িটা আছে, তবে সংস্কার আর মেরামতের অভাবে সেটার অবস্থা বেশ করুণ। বিশাল বাগানটা এখন আগাছায় ভরা। বহু লোক বাড়িটা ভাড়া নিতে চায়, কিনতে চায়। এই বিশাল বাড়িতে পশুপতিবাবু একা থাকেন। সকালে উঠে তিনি ডন বৈঠক দেন, পরোটা, ভেজা ছোলা আর আদা খান, নিজেই রান্না করেন। একা মানুষ বলে তার বিশেষ টাকা পয়সার দরকার হয় না। তার একটা ছোট লোহা লক্করের দোকান আছে, সামান্য আয় হয়। তবে পশুপতির বাবুর চলে যায়। দেখতে গেলে পশুপতিবাবু ভালোই আছেন। তবে কেউ যদি জিজ্ঞেস করে, এই যে পশুপতি বাবু, নমস্কার, কেমন আছেন? তখন পশুপতিবাবুর ভারী সমস্যা হয়। আসলে কেমন আছেন তা পশুপতিবাবু আকাশ পাতাল ভেবেও ঠাহর করতে পারেন না। তাই অনেকক্ষণ ভেবেচিন্তে বলেন, হ্যাঁ, বোধহয় ভালোই আছে। কিংবা হ্যাঁ, মন্দ নয়, খারাপও হতে পারে। অবশ্য এই জবাব দিতে পশুপতিবাবুর এত দেরি হয় যে প্রশ্নকর্তা হয় ততক্ষণে স্থান ত্যাগ করেছেন, নয়তো জবাব শোনার ধৈর্য হারিয়ে ফেলেছেন। তাই একদিন সকালবেলা পশুপতিবাবু যখন ডন বৈঠক করছেন, ঠিক সে সময় একটা লোক বাইরে থেকে হেঁড়ে গলায় বোধহয় ডাকতে লাগলো, পশুপতি আছেন নাকি? পশুবাবু। তা ব্যায়ামের সময় কেউ বাধা দিলে পশুপতিবাবু ভয়ানক চটে যান। আজও গেলেন। মাঝপথে ব্যায়াম বন্ধ করা যায় না, আবার জবাব না দিলেও অস্বস্তি। তাই প্রাণপণে বুকডন দিতে দিতে পশুপতিবাবু শুধু শব্দ করতে লাগলেন। লোকটা বুদ্ধিমান, দরজার বাইরে থেকে শব্দটা অনুধাবন করে সন্তর্পণে ভেতরে ঢুকল। তারপর ব্যায়ামরত পশুপতিকে দেখে একগাল হেসে বলল, ব্যায়াম করছেন? হ্যাঁ, খুব ভালো। ব্যায়ামের মতো জিনিস হয় না। হজম হয়, খিদে হয়, জোর বাড়ে। গুন্ডা বদমাশদের বল খেতে হয় না। ব্যায়ামের যে কত উপকার। তা পশুপতিবাবু ব্যায়াম করতে করতে লোকটাকে একটু দেখে নিলেন। বেশ শেয়ানা চেহারার, মাঝবয়সী রোগা একটা লোক, চেনা নয়। পশুপতিবাবু বুকডন শেষ করে মুগুর ভাঁজতে লাগলেন। লোকটা সব ভয়ে একটু কোণের দিকে গিয়ে দাঁড়ালো। তারপর আপন মনেই বলতে লাগলো, লোকে বলে বটে, পশুপতি বাবু লোকটা সুবিধার নয়, মহাকৃপণ, হাড়বজ্জাত, অহংকারী, দাম্ভিক। তা আমি বলি, তা সবাই যে সমান হবে এমন কথা তো নেই। আর পশুপতি বাবুর খারাপটা দেখলে তো শুধু হবে না, তার ভালো দিকটাও দেখতে হবে। লোকটা স্বাস্থ্যবান, সাহসী, উদার। পশুপতিবাবু রাখবেন কি খুশি হবেন তা বুঝতে পারলেন না। তবে হাতের মুগুর দুটো খুব বাই বাই করে ঘোরাতে লাগলেন। ব্যায়ামের সময় কথা বলতে নেই। লোকটা ঘুরন্ত মুগুর দুটোর দিকে সভয়ে চেয়ে থেকে বলল, তা মহেন্দ্র তবু বলে বসলো, ওহে নেতাই, তোমার পুরনো স্বভাবটা তো আর বদলালো না। তুমি কেবল লোকের ভালোটাই দেখে গেলে, কিন্তু দুনিয়াটা যে খারাপ লোকে ভরে গেছে, আর সেটা কি তোমার চোখে পড়লো না? পশুপতি আবার গুণটা কিসের? বাপ পিতেমের অত বড় বাড়িটা ভূতের বাড়ি করে ফেলে রেখেছে, অথচ কত লোক বাড়ি না পেয়ে কত কষ্টে এখানে সেখানে মাথা গোজার ঠাঁই খুঁজে বেড়াচ্ছে। পশুপতিবাবু মুগুর নামিয়ে রাখলেন। হাবড়ের মতো হাঁপাচ্ছিলেন তিনি। লোকটার দিকে একবার গম্ভীর চোখে তাকানোর চেষ্টা করলেন। কি বলবেন ভেবে পেলেন না। আরও ভাবতে হবে। অনেক ভেবে তবেই তিনি কথা বলতে পারেন। পশুপতিবাবু মাথাটাকে চাঙ্গা করার জন্য বিছানার ওপর শীর্ষাসন করতে লাগলেন। লোকটা বলল, আমিও ছেড়ে কথা কইনি। মহেন্দ্রকে আমিও দু কথা বেশ শুনিয়ে দিয়েছি। ওহে মহেন্দ্র, এই পশুপতি বাবুর বাহিরটাই দেখলি, ভিতরটা দেখলি না। পশুপতি বাবুর কাছে গিয়ে ধানাই বানাই করলে তো চলবে না। তিনি অল্প কথার মানুষ। দিন রাত লোক গিয়ে তার কাছে ঘ্যানো ঘ্যানো করে মাথা ধরিয়ে দেয়।
তাকে ছেড়ে কাকে দেবেন ঠিক করতে পারেন না। তবে এই আমি যদি যাই, তাহলে আমার মুখের দিকে চেয়ে পশুপতি বাবু বুঝতে পেরে যাবেন এ হচ্ছে খাঁটি লোক। বাড়িতে যদি ভাড়াটে বসাতেই হয় তো একে। কি জানিস মহেন্দ্র, পশুপতি বাবু কম কথা বলেন বটে, কিন্তু মানুষ চেনেন। পশুপতিবাবু ধনুরাসন শেষ করলেন, ময়ূরাসন করতে লাগলেন এবং লোকটাকে কি বলবেন ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে ভুজঙ্গাসনে এসে তিনি ফের উৎকণ্ঠ হলেন। লোকটা আপন মনে হেসে বলছিল, আমি বলি কি, পশুপতি বাবু কি আমার প্রস্তাব ফেলতে পারবেন? তিনি তেমন লোকই নন। লোকে তার বাড়িটা কিনতে চায়, ভাড়া নিতে চায়। পশুপতি বাবু তাদের সবাইকে বলেন, ভেবে দেখি। তা ভাবতে পশুপতি বাবুর একটু সময় লাগে বই কি। ভগবত তো আর সবাইকে একরকম মগজ দেননি। তাই মহেন্দ্র যখন বলে বসলো, তুমি পারবে না হে নিতাই। তখন আমিও বললুম, ওহে মহেন্দ্র, পশুপতি বাবুর ভাবনাগুলো যদি তোরা ভেবে দিতিস তবে কাজটা কত সহজ হতো। পশুপতি বাবু ছেলে মানুষ, বুদ্ধিটাও ঘোলাটে, মগজও কিছুটা খাটো। ও আর তা কত ভাববে। আসল কথা হলো পশুপতিকে ভাববার সময় দিতে নেই। তাই আমি আর দেরি করিনি, একেবারে ঠেলা গাড়ি বোঝাই করে মালপত্র আর 3টে টানা রিক্সায় পুরো ফ্যামিলিকে চাপিয়ে এনে হাজির করেছি। জানি পশুপতি বাবু ফেলতে পারবেন না, আমিও ফিরে যাবার নই। আর ভাড়া, পশুপতি বাবু টাকার কাঙ্গাল নয় জানি, তবু আমি কি বা অধর্ম করতে যাব কোন দুঃখে? গুনে গুনে 50টা টাকা ফেলে দেব মাসে। আর পুরো বাড়িটাও তো নিচ্ছি না, শুধু দোতলার ওই পূব দক্ষিণ কোণের 4খানা ঘর আর দালানটুক। পশুপতির ব্যায়াম যখন শেষ হলো তখনও ভাবা শেষ হয়নি। তিনি লোকটার দিকে করুণ নয়নে চেয়ে রইলেন। লোকটা তাড়াতাড়ি বলল, না না, আপনাকে ভাবতে হবে না। মালপত্র ঠেলাওয়ালারাই নাম নিয়ে ঘরে তুলে দিয়ে যাবে। শুধু চাবিটা কোথায় সেটা একটু কষ্ট করে বললেই হবে। আমার বাচ্চারা বড্ড ধৈর্য হারিয়ে ফেলেছে। গিন্নিও আবার রকচটা মানুষ। তা পশুপতি বুঝতে পারলেন দুনিয়াতে ভালো মানুষ হওয়াটা কোনো কাজের কথা নয়। এ লোকটা তাকে কোনো প্রশ্ন করেনি, মতামতও চায়নি, বরং তার হয়ে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পশুপতি বাবু এখন করেন কি? বাইরে এসে তিনি দেখলেন বাস্তবিকই 3-4টে ঠেলার ওপর থেকে পাহাড় প্রমাণ মালপত্র কুলিরা ধীরে সুস্থে নামাচ্ছে। গোটা 5 নানা বয়সের বাচ্চা বাগানে নিরুদ্বেগভাবে হুটুপুটি করছে। একজন মোটা সোটা বদরাগী চেহারার ভদ্রমহিলা কুলিদের ধমকাচ্ছেন। তিনি পশুপতিকে দেখে চোখ পাকিয়ে বললেন, কি ঘরদোর সব পরিষ্কার আছে তো? আর জল টল তুলে রেখেছেন তো কলঘরে? এর কি জবাব দেওয়া যায়? পশুপতি তা ভাবতে শুরু করলেন। তা ভাবতে ভাবতে দেখলেন তার চোখের সামনে দিয়ে মালপত্র ওপরে উঠতে লাগলো। দুমদাম শব্দ, চেঁচামেচি, হই হট্টগোল। পশুপতি সব হয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলেন। রান্নাবান্নায় মাথায় উঠল। তিনি তাড়াতাড়ি পোশাক পরে দোকানে রওনা হয়ে গেলেন। ঘটনার আকস্মিকতায় এত হতবুদ্ধি হয়ে গেছেন যে মাথাটা আর ভাবতে পারছে না কিছু। সন্ধেবেলা পশুপতি বাড়ি ফিরে দেখলেন তখন গোটা বাড়িটাই প্রায় নিতাইয়ের দখলে। একতলায় বারান্দায় শতরঞ্জি পেতে বন্ধু বান্ধব জুটিয়ে সে তাসের আসর বসিয়েছে। দোতলায় কে যেন গলা সাজছে। গোটা 5 বাচ্চা চেঁচিয়ে পড়া করছে। পশুপতিবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। 3 সাতেক আগেও এই একজন বাড়িটা 10 লাখ টাকায় কিনতে চেয়েছিল, আর 2জন লোক ভাড়া নিতে চেয়েছিল মাসে 2000 টাকায়। পশুপতিবাবু ভাববার জন্য সময় চেয়েছিলেন। তাকে দেখে নিতাই তাসের আসর থেকে একেবারে আপনজনের মতো চেঁচিয়ে উঠল, পশুপতি এসে গেছ? বাহ, আমি তো তোমার জন্য ভেবে মরছিলাম। পশুপতি তো ফিরতে তো রাত করে না। তা হয়েছিল কি জানো, চায়ের চিনি আর দুধ ছিল না। তা গিন্নিকে গিয়ে বললুম, সে কি কথা,
এই দুধ চিনি নেই তো কি হয়েছে, আমাদের পশুপতি ভাইয়ার ঘরেই তো রয়েছে, তো সে তো আর আমার পর নয়। তাই দরজাটা খুলতে হয়েছিল ভাইয়া, কিন্তু কিছু মনে করো না। পশুপতি ঘরে তালা দিয়ে গিয়েছিলেন, দেখলেন তালা ভাঙা, ঘর হাঁ হাঁ করছে, খোলা। এর জন্য কি বলা যায় তা পশুপতি শত ভেবেও ঠিক করতে পারলেন না। অন্ধকার ঘরে বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন। উপরে ধূপধাপ শব্দ, কান্না, চিৎকার, ঝগড়া, বাসন ফেলার আওয়াজ সবই তার কানে গরম শীষে ঢেলে দিচ্ছিল। ভারী শান্তিতে ছিলেন এতদিন, তা এবার না নিজের ভিটে থেকে বাস তুলতে হয়। একটু বাদেই নিতাইয়ের বড় মেয়ে হলুদ আর নুন চাইতে এলো। রাত 10টা নাগাদ নিতাই এসে 10টা টাকা ধার চাইল, মাসের শেষেই দিয়ে দেবে। পশুপতিবাবু কোষে ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে দরজায় ঘা পড়ল। পশুপতি উঠে দরজা খুলে দেখল ভারী অভিমানী মুখ করে নিতাই দাঁড়িয়ে। তা কাজটা কি ঠিক করলে পশু ভাইয়া? পশুপতি অবাক হয়ে ভাবতে লাগলেন কোন কাজের কথা হচ্ছে। নিতাই মাথা নেড়ে বলল, ভাড়া না হয় আরো 10টা টাকা বাড়িয়েই দিচ্ছি। তা কথাটা তো মুখ ফেলে বললেই পারতে। বাথরুমের দরজার আড়ালে ঘাপটি মেরে থেকে লাথি মারার কোনো দরকার ছিল কি? কাজটা কি ঠিক হলো হে পশুপতি? পশুপতি খুব ভাবছিলেন, কিন্তু কিছু বুঝে উঠতে পারছিলেন না। নিতাই দুঃখের সঙ্গে বলল, আর খুব আসতেও মারুনি, আমার কাকাকে বেশ লেগেছে। যাই হোক, ওই শার্টই দেব, মনে রাগ পুষে দেখো না ভাই। পশুপতিবাবু কি বলা উচিত ভাবতে লাগলেন। নিতাই চলে গেল। পশুপতিবাবু যখন ডন বৈঠক করছিলেন, এই সময়ে হঠাৎ নিতাইয়ের বউ একটা খুন্তি হাতে দরজায় এসে দাঁড়ালো। বলি পশুপতি বাবু, আপনার আক্কেলখানা কি বলেন তো? ঢের ঢের বাড়িওয়ালা দেখেছি বাপু, আপনার মতো তো দেখিনি। কোন আক্কেলে আপনি আম গাছে উঠে রান্নাঘরে ঢিল ছুটছিলেন? তাও ছোটখাটো ঢিল নয়, এত বড় বড় পাথর। তার দুখানা আমার ভাতের হাঁড়িতে পড়ে গরম ফ্যান চলকে আমার হাতে ফোসকা ধরিয়েছে। দেখুন দেখুন। বলি 4খানা কাচের গেলাস ভেঙেছে, একটা ঢেলা পড়েছে ডালের বাটিতে। বলি এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? তা আপনি কি পাগল না পাজি? তা পশুপতিবাবু এবারও সদুত্তর দিতে পারলেন না, তবে ভাবতে লাগলেন। নিতাইয়ের বউ চোখ পাকিয়ে বলল, আমিও দুর্গা দারোগার মেয়ে। এই বলে দিলুম, ফের ঢিল মারলে আমিও দেখে নেব। পশুপতি শুকনো মুখে কাজে বেরোলেন। রান্না বান্না আর করলেন না, হোটেলেই খেয়ে নেবেন দুপুরবেলাটাই। সন্ধেবেলায় বাড়ি ফিরতেই দেখেন নিতাইয়ের তাসের আড্ডা নেই। নিতাই একা শুকনো মুখে দাঁড়িয়ে আছে। পশুপতি কাছে যেতেই নিতাই কাঁদো কাঁদো মুখে বলল, গায়ের জোর থাকলেই কি গুন্ডামি করতে হবে ভাই? পশুপতি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। নিতাই বলল, না হয় তাসের আড্ডাই একটু গোলমালটা হয়েছিল, তাস নিয়ে বসলে ওরকম হয়। তা বলে লাঠি সটা দিয়ে ভদ্রলোকের ছেলেদের উপর চড়া হওয়াটা কি ঠিক? তাস খেলা তুমি যে পছন্দ করো না, এটা আমাকে বলে দিলেই তো হতো। তা পশুপতি মাথা চুলকোতে লাগলেন। নিতাই ধরা গলায় আবার বলল, আমি অফিস থেকে এসে শুনি তাসুরেরা সব বসেছিল আসর জমিয়ে, আর হঠাৎ তুমি নাকি একেবারে প্রলয় নাচন লাগিয়ে দেওয়ায় তারা সব পিঠ বাঁচাতে সরে পড়ে। আর তাছাড়া শিবুর কান ওভাবে মলাও তোমার ঠিক হয়নি। আমার সেজ ছেলে দুষ্টু ঠিকই, কিন্তু সেও তোমার ছেলের মতোই ভাই। কানটা শুধু ছিঁড়ে নিতে বাকি রেখেছ। ক্যানাস তারা বাজানো তুমি যে পছন্দ করো না, তা তো আর বেচারা জানতো না। একটু রাতের দিকে পশুপতি রান্না করতে বসে হঠাৎ শুনতে পেলেন ওপরে চেঁচামেচি আর তুমুল দৌড়ঝাঁপ হচ্ছে। কে একজন চেঁচালো, ওরে বাবা, এই মেরে ফেললে। এদিকে আর একজন বলে উঠল, এসব কি ঠিক হচ্ছে? সাথে আর একজন, ও কি, এই পড়ে যাবো যে খাট থেকে। সেই সাথে আর একজন বলল, আরে আমার মেনুমিটা যে কেটে দিল, ও মা।
সিঁড়ি দিয়ে কে যেন দৌড়ে নামতে নামতে বলল, ছেড়ে দাও ভাই, মাফ করে দাও ভাই, ঘাট হয়েছে। কালই সকালবেলায় তোমার বাড়ি ছেড়ে চলে যাব, আর জীবনও এ মুখে হবো না। ওরে বাবা। পশুপতি ভাবতে ভাবতেই খেলেন, ঘুমোলেন। সকালবেলা উঠে দেখলেন বাড়ি ফাঁকা। নিতাই কাক ভোরেই বাড়ি ছেড়ে সপরিবারে চলে গেছে। তা পশুপতি অনেকক্ষণ ভাবলেন। ভেবে যদিও তিনি কোনো কুলকিনারা করতে পারছিলেন না, তবু ব্যায়াম করতে করতে তিনি মাঝে মাঝে ঠিক ঠিক করে হেসে ফেলছিলেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী শনিবার আমাদের আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। আর চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।